সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। এই অধ্যায় থেকে আজকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি এসেছিল কুমিল্লা বোর্ড 2025 সালে। কুমিল্লা বোর্ড 2025 সালে দুইটি সৃজনশীল প্রশ্ন এখানে ছিল আমাদের। পূর্বে আমি প্রথমটি সমাধান করে দিয়েছি, আজকে আমরা কুমিল্লা বোর্ডের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেব। আরেকটি বিষয় হচ্ছে, আর্থিক বিবরণী থেকে যারা আমরা আনসার করব তাদেরকে অবশ্যই দুইটি সৃজনশীল প্রশ্নের আনসার বাধ্যতামূলকভাবে করতে হবে। কারণ হচ্ছে এখানে আপনাকে 5টি সৃজনশীল প্রশ্ন অন্য জায়গা থেকে দিতে হবে, আর ক বিভাগ থেকে দুইটি সৃজনশীল প্রশ্নের আনসার আপনাকে বাধ্যতামূলকভাবে দিতে হবে। এটা আমরা সকলেই জানি। তো আপনারা এই প্রশ্নগুলো পারার জন্য অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আপনারা এখান থেকে আনসার করতে পারবেন। আমি আপনাদেরকে 2025 সালে যতগুলো বোর্ড কোশ্চেন এই অধ্যায় ছিল সবগুলোই সমাধান করে দিচ্ছি। আমাদের সাথে যুক্ত থাকেন, ইনশাআল্লাহ বাকি যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো ধীরে ধীরে পেয়ে যাবেন। তো দেখেন, আমি এখানে প্রথমত প্রশ্নটি পড়ব, অবশ্যই প্রশ্নটি সাথে রাখেন এবং প্রশ্নটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব। প্রশ্নটি একটু ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন। দেখেন, আমি প্রতিদিনই একটা কথা বলি আপনাদেরকে, আমাদেরকে প্রথমে একটি রেওয়া মিল দেওয়া থাকবে। রেওয়া মিলের নিচে কিন্তু আমাদের কিছু সমন্বয়ের এন্ট্রি দেওয়া থাকবে। এখন রেওয়া মিলের ভিতরে যে বিষয়গুলো দেওয়া থাকবে ওই বিষয়গুলোর ভিতরেও কিন্তু আমাদের সমন্বয়ের এন্ট্রি আছে। কিভাবে বুঝবো আমরা? যদি আমাদের কোনো এন্ট্রির সাথে বলে যে 10%, যদি বলে যে 10 মাস, এরকম যদি কোনো কিছু বলা থাকে বা তারিখ উল্লেখ থাকে 1/7/2025 বা 2024, এমন যদি তারিখগুলো উল্লেখ থাকে তাহলে আপনি নিঃসন্দেহে ধরে নেবেন যে ওই এন্ট্রিগুলো হচ্ছে আপনার জন্য সমন্বয়ের এন্ট্রি। কিসের এন্ট্রি? সমন্বয়ের এন্ট্রি। কারণ এগুলো মানে হচ্ছে যে আপনাকে ওই এন্ট্রিগুলো সমন্বয় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সমন্বয় হলে কি হবে? সমন্বয় হলে একটি এন্ট্রি কমপক্ষে দুইটি জায়গায় যাবে, হয় বিশদায়ী বিবরণীতে একবার যাবে, না হয় মালিকানা শর্ত বা আর্থিক অবস্থার বিবরণীতে একবার যাবে। এই বিষয়গুলো একটু মাথায় রাখেন। আরেকটা জিনিস বলি, যদি কোনো একটি এন্ট্রি সমন্বয়ের এন্ট্রি হয় তাহলে তার পাশে একটি দাগ দিয়ে দিবেন। কি দিবেন? তার পাশে একটি দাগ দিবেন, কারণ আপনি দাগটি দেখলে বুঝতে পারবেন যে এটি সমন্বয়ের এন্ট্রি, আমাকে সমন্বয় করতে হবে। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবেন। তো এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব, সকলে প্রশ্নটির সাথে রাখেন। দেখেন, আমাদেরকে বলছে মধুমতি ট্রেডার্সের 2024 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়া মিলটি নিম্নরূপ। এরপরে বলছে মধুমতি ট্রেডার্স রেওয়া মিল 31 ডিসেম্বর 2024 সাল, তার মানে অঙ্কটি 1 বছরের জন্য, যেহেতু এখানে বছরের শেষের তারিখটা দেওয়া আছে। দেখেন, এখানে বলছে যে আমাদের মজুদ পণ্য, আমি কিন্তু একবার বলে দিচ্ছি যে কোনটি কি, এটা একবার বলে দিব, আপনারা অবশ্যই এগুলো একটু মাথায় ধরে রাখার জন্য চেষ্টা করবেন। মজুদ পণ্য এখানে 1/1/2024, এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, এটি যাবে আপনাদের বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে। নগদ তহবিল, তারপর হচ্ছে নগদ তহবিল চলতি সম্পদ, প্রদেয় নোট চলতি দায়, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, কল কবজা স্থায়ী সম্পদ, প্রদেয় হিসাব চলতি দায়, 10% ঋণ 1/7/2024, এটির পাশে একটি দাগ দিন। এটির পাশে একটি কি দিবেন? দাগ দিবেন, কারণ এটি সমন্বয়ের ঋণটি আপনাকে সমন্বয় করতে হবে, কারণ 10% ঋণের উপরে আমাদেরকে সুদটা বের করতে হয়। দেখেন, এটি হচ্ছে আপনার জন্য দীর্ঘমেয়াদী দায়। এরপর হচ্ছে উত্তোলন, মালিকানা শর্তের ভিতরে যাবে মূলধন, মালিকানা শর্ত, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, ক্রয় করলে ব্যয় হয়, বিক্রয় করলে আয় হয়। শিক্ষানবিশ সেলামি, এটি আপনার জন্য অপরিচালনায়, ব্র্যাকেটে দেওয়া আছে 3 বছর, তাহলে একটু পাশে দিয়ে একটি দাগ দেন, কারণ এটিও সমন্বয়ের এন্ট্রি। এরপরে দেখেন ভাড়া দেওয়া আছে মজুরি, বিজ্ঞাপন, এগুলো আমাদের জন্য পরিচালন ব্যয়, আর মজুরিটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। এখন আসেন সমন্বয় কিছু এন্ট্রি আমাদেরকে দেওয়া আছে নিচে, সেখানে বলছে সমাপনী মজুদ পণ্য 26,500 টাকা মূল্যায়ন করা হয়েছে, এর মধ্যে 1,500 টাকার অব্যবহৃত সাপ্লাইজের মজুদ অন্তর্ভুক্ত আছে। দেখেন, সমাপনী মজুদ পণ্য চলতি সম্পদ, কিন্তু সমাপনী মজুদের ভিতরে যে অব্যবহৃত সাপ্লাইজ 1,500 টাকা আছে, এটা সমাপনী মজুদ থেকে বিয়োগ যাবে। ভালো করে মনে রাখেন, কোনো কিছুর ভিতরে যদি কোনো কিছু অন্তর্ভুক্ত থাকে তাহলে তাকে বের করার জন্য আমাকে বিয়োগ করতে হবে, তাহলে অব্যবহৃত সাপ্লাইজটা সমাপনী মজুদ থেকে বিয়োগ করতে হবে। এরপরে আমাদের অব্যবহৃত যে সাপ্লাইজটা আছে এই অংশটুকু আমাদের জন্য হয়ে যাবে চলতি সম্পদ, কারণ সাপ্লাইজ আমার জন্য চলতি সম্পদ, আর এটা যতটুকু ব্যবহার করব সেটা হচ্ছে পরিচালন ব্যয়, আর যতটুকু আমি ব্যবহার করব না সেটা হচ্ছে চলতি সম্পদ। এই বিষয়টি মাথায় রাখেন। এরপরে বলা হচ্ছে 2 নম্বরে, বিজ্ঞাপনের উদ্দেশ্যে 1,500 টাকার পণ্য বিনামূল্যে ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে, যা এখনো হিসাবভুক্ত হয়নি। এখানে আপনাকে কি বলছে? বিজ্ঞাপনের উদ্দেশ্যে। যেমন আমাদের স্কুল কলেজে গেলে দেখেন অনেক সময় বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয়, পণ্য বিতরণ করে, তাহলে আমি বিজ্ঞাপনের উদ্দেশ্যে যদি পণ্য বিতরণ করে থাকি তাহলে এখানে আমাদের বিজ্ঞাপন খরচের পরিমাণ বাড়বে, তাহলে এটা বিজ্ঞাপনের সাথে গিয়ে যোগ হবে। রেওয়া মিলে কোথায় আপনি দেখেন তো বিজ্ঞাপন আছে? রেওয়া মিলের কোথাও কি বিজ্ঞাপন আছে?
আছে, একদম শেষে দেওয়া আছে বিজ্ঞাপন, তাহলে আপনি বিজ্ঞাপনের সাথে একটি দাগ দেন, কারণ এটা আপনাকে সমন্বয় করতে হবে। এরপরে দেখেন এই জিনিসটা আরেকটি জিনিসের সাথে যাবে, সেটা হচ্ছে আপনাকে যখন বিলম্বিত বিজ্ঞাপনটা বের করতে বলবে তখন কিন্তু এটি কাজে আসবে। আমরা একটু পরে দেখি। এরপরে বলছে যে দেখেন মোট বিজ্ঞাপন খরচের, আচ্ছা এটা আরেকটা জায়গায় যাবে। দেখেন বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমাদের আবার ক্রয়ের পরিমাণ কমে। আপনি দেখেন রেয়া মিলে ক্রয় দেওয়া আছে, পণ্য ক্রয় দেওয়া আছে, ওই পণ্য ক্রয়ের সাথে একটি দাগ দেন, কারণ এটা দুই জায়গায় যাবে। বিনামূল্যে পণ্য বিতরণ করাতে বিজ্ঞাপন খরচ বাড়বে, অন্যদিকে প্রতিষ্ঠানে পণ্যের পরিমাণ কমে যাবে, সেজন্য ক্রয়ের সাথে গিয়ে এটি কি হবে, বিয়োগ হবে, সেজন্য ক্রয়ের সাথে আরেকটি দাগ দেন, কারণ এটা সমন্বয়ের এন্ট্রি। এরপরে দেখেন মোট বিজ্ঞাপন খরচের 2/5 অবলোপন করতে হবে। মানে হচ্ছে আপনার টোটাল যে বিজ্ঞাপনের 5 অংশ আছে এটা 2 অংশ আপনাকে অবলোপন করতে হবে। তাহলে এটা আপনার বিজ্ঞাপনের সাথে আরেকটি দাগ দেন, কারণ এখানে বিজ্ঞাপন থেকে বিয়োগ করতে হবে। অবলোপন মানে কি, যতটুকু বিজ্ঞাপনের মেয়াদ শেষ হয়ে যাবে এটা আপনাকে বিয়োগ করতে হবে। 3 নম্বরে বলছে মালিক কর্তৃক 5,000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করা হয়েছে যা হিসেবভুক্ত হয়নি, তাহলে এটা আপনার ক্রয়ের সাথে যাবে, ক্রয় থেকে এটা বিয়োগ যাবে, পণ্য উত্তোলন করলে ক্রয়ের পরিমাণ কমে যায়। এরপরে দেখেন মজুরি 3,500 টাকা বকেয়া রয়েছে। যদি কোনো কিছু বকেয়া থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, যোগ করতে হবে। রেয়া মিলে কোন জায়গায় মজুরি আছে, দেখেন রেয়া মিলে বিজ্ঞাপনের উপরে দেওয়া আছে মজুরি, আপনি মজুরির পাশে একটি দাগ দেন, কারণ এই দাগটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এখানে আপনাকে সমন্বয় করতে হবে। তো আশা করি আপনারা সমন্বয়ের অংশটুকু পর্যন্ত বুঝতে পারছেন। ক নম্বর সৃজনশীল প্রশ্ন আপনাকে বলছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে মোট মুনাফা ও ক্ষতির পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে বলছে 31 ডিসেম্বর 2024 তারিখে প্রতিষ্ঠানের দায় ও মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করো। মোট মুনাফা নিট মুনাফা এখানে 72,000 টাকা ধরে করতে বলছে। ক নম্বরে আমাদেরকে বলছে যে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ বের করতে। তো বিলম্বিত বিজ্ঞাপন বলতে আমরা সাধারণত কি বুঝি, ধরেন আমরা আজকে 5 বছরের জন্য যে অগ্রিম বিজ্ঞাপন বাবদ যে ব্যয়টা করে ফেলি সেটা হচ্ছে আমাদের জন্য বিলম্বিত বিজ্ঞাপন। অর্থাৎ 2024 সালে থেকে আমি যদি আগামী 5 বছরের জন্য অগ্রিম কোনো বিজ্ঞাপন বাবদ ব্যয় করি, ওই বিজ্ঞাপন বাবদ যতটুকু অগ্রিম করে ফেলবো ততটুকু হচ্ছে আমার জন্য বিলম্বিত বিজ্ঞাপন। তার মানে 2024 সালে যতটুকু আমরা ব্যয় করে ফেলবো সেটা হচ্ছে বিজ্ঞাপন খরচ, আর যতটুকু বাড়তি থেকে যাবে ততটুকু হচ্ছে আমাদের জন্য কি, আমাদের জন্য বিলম্বিত বিজ্ঞাপন। সাপোজ আমি ধরি আমাদের বিজ্ঞাপন বাবদ টোটাল 5 অংশ খরচ হয়েছে। কত অংশ? 5 অংশ। এখন আমি সেখান থেকে যদি বলা হয় 2024 সালে আমি 2 অংশ ব্যবহার করে ফেলছি। কত অংশ? 2 অংশ ব্যবহার করে ফেলছি, তাহলে বাকি থাকবে যে 3 অংশ, এই 3 অংশই হচ্ছে আমাদের জন্য বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ। দেখেন অঙ্কটি করলে একটু পরে বুঝতে পারবেন। তো বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ যদি আপনি বের করতে যান তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে দেখতে হবে যে বিজ্ঞাপন আছে কিনা। রেয়া মিলের ভিতরে দেখেন বিজ্ঞাপন দেওয়া আছে, তো আপনারা এখানে লিখে নেবেন বিজ্ঞাপন। তো বিজ্ঞাপনের পরিমাণ দেওয়া আছে কত? 38,500 টাকা। এটা আপনি এখানে লিখে নেবেন। এরপরে দেখেন আমি আপনাদেরকে বলছিলাম বিজ্ঞাপনের সাথে দাগ দিতে, কারণ এখানে সমন্বয়ের এন্ট্রি আছে। সমন্বয় 2 নম্বরে বলছে কি দেখেন, বলেছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে 1,500 টাকার পণ্য বিনামূল্যে ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। আমি বিজ্ঞাপন বাবদ যদি কোনো পণ্য বিনামূল্যে বিতরণ করি তাহলে অবশ্যই এটা আমার বিজ্ঞাপনের পরিমাণকে অর্থাৎ বিজ্ঞাপন খরচের পরিমাণকে বাড়াবে। তো আমরা এখানে যোগ করব, যোগ বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ, হ্যাঁ বিনামূল্যে পণ্য বিতরণের পরিমাণ কত ছিল? 1,500 টাকা। এটা আমরা এখানে যোগ করব। যোগ করার পরে যে টাকাটা আসবে এটা কিন্তু আপনার জন্য টোটাল বিজ্ঞাপনের পরিমাণ। এখন 2024 সালে আমরা বিজ্ঞাপনের পরিমাণ কত পেয়েছি? আমরা এখানে 40,000 টাকা। এখন এটা থেকে আমি কত অংশ ব্যবহার করছি সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা বিলম্বিত বিজ্ঞাপনটা পেয়ে যাব। তো 2 নম্বর সমন্বয় একটি কথা বলছে যে মোট বিজ্ঞাপন খরচের 2/5 কি করা হয়েছে? অবলোপন করতে হবে, এটা আমাদেরকে বলছে। অর্থাৎ এখানে টোটাল বিজ্ঞাপন খরচের পরিমাণ 40,000 টাকা, সেটা থেকে আপনাকে 2 অংশ অবলোপন করতে হবে। তো আমরা এখানে লিখবো অবলোপন। এই অবলোপনটা বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। অর্থাৎ অবলোপন মানে কি, আপনার বিজ্ঞাপন খরচ হয়েছে কতটুকু সেটা বিয়োগ করতে হবে। তো আমরা এখানে 40,000 টাকা বসাবো। এখানে আমাদেরকে বলছে যে 2 অংশ অবলোপন করতে হবে, অর্থাৎ এখানে যে 2/5 দেওয়া আছে, এইখানে 5 হচ্ছে টোটাল বিজ্ঞাপন আর 2 অংশ হচ্ছে অবলোপন। যেহেতু আমরা 2 অংশকে বের করবো সেজন্য আমরা 2 অংশ উপরে লিখবো আর 5কে নিচে লিখে নিব। তাহলে আমাদের এখানে টোটাল কত আসে দেখেন, যে 40,000 টাকা গুণ করব 2
ভাগ করব 5, তাহলে আমাদের এখানে আসবে 16,000 টাকা। এই যে 16,000 টাকা আসছে, এটা আপনি এখান থেকে বিয়োগ করে ফেলবেন। বিয়োগ করার পরে এখানে আসবে আপনার 24,000 টাকা। এই 24,000 টাকা হচ্ছে আপনার জন্য বিলম্বিত বিজ্ঞাপন। এটা কি? বিলম্বিত বিজ্ঞাপন। তো আশা করি আপনারা ক নাম্বারটি বুঝতে পারছেন। আমি আপনাদেরকে এখন খ নাম্বারটি বুঝিয়ে দিব। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব। এখানে খ নাম্বার আমাদেরকে বলছে যে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা, অর্থাৎ বিশদায় বিবরণীর একটা অংশ আমাদেরকে এখানে করতে বলছে। আমরা জানি যে আমাদেরকে এখানে বিশদায় বিবরণীর পুরো ফরম্যাট হচ্ছে নিট মুনাফা পর্যন্ত বের করতে হয়। তো এখানে শুধুমাত্র আমাদেরকে বিশদায় বিবরণীর আংশিক অংশ করতে বলছে। আপনারা চাইলে এখানে ব্র্যাকেট দিয়ে আংশিক অংশ কথাটা লিখে নেবেন। অবশ্যই কোম্পানির নাম, তারিখ এগুলো লিখে নেবেন পরীক্ষার খাতায়। দেখেন এখানে লিখে নেবেন বিবরণ টাকা টাকা টাকা, এভাবে টাকার ঘর করবেন। আমাদের এখানে যদি মোট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ বের করতে হয়, তাহলে আমরা একটা সূত্র জানি। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে আমাদেরকে নিট বিক্রয় থেকে এটা থেকে আমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ করতে হয়। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় এটি আমাদেরকে বিয়োগ করতে হবে। তো এটি যদি আমরা বিয়োগ করতে পারি, তাহলে আমরা এখানে মোট মুনাফা পেয়ে যাব। কি পাবো? মোট মুনাফা বা ক্ষতিটা পেয়ে যাব। তো দেখেন আমাদেরকে এখন প্রথমত বের করতে হবে নিট বিক্রয়টুকু। তো নিট বিক্রয়ের জন্য আমাদেরকে দেখেন প্রশ্নের পণ্য বিক্রয় দেওয়া আছে। তো আপনারা জাস্ট এখানে লিখে নেবেন পণ্য বিক্রয়। তো দেখেন পণ্য বিক্রয়ের সাথে কি কোনো দাগ আছে কিনা? কোনো সমন্বয় দাগ নেই। সেজন্য পণ্য বিক্রয় বাবদ যে এখানে আমাদের 2,80,000 টাকা আছে, সেটি আমরা এখানে লিখে নিব 2,80,000 টাকা। এটিকে আমরা একদম থার্ড কলামে লিখে নিব, কারণ এটির সাথে কোনো সমন্বয় নেই। আমাদের এই এতটুকু অংশই এখন আমাদের জন্য হয়ে যাবে নিট বিক্রয়। তো দেখেন এখন এখান থেকে বিয়োগ করব বিক্রিত পণ্যের ব্যয়। কি বিয়োগ করব? বিক্রিত পণ্যের ব্যয়। আপনাদেরকে অবশ্যই নিট বিক্রয় সূত্রটা ভালো করে জানতে হবে। এই যে নিট বিক্রয় আছে, এটা সূত্র আছে। সেটা হচ্ছে কি? পণ্য বিক্রয় যোগ ধারে বিক্রয় বিয়োগ বিক্রয় ফেরত বিয়োগ বিক্রয় বাট্টা বিয়োগ মুনাফাবিহীন পণ্য বিক্রয় বিয়োগ বিক্রয় ভ্যাট। এই সূত্রটা জানলে কিন্তু এখানে হয়ে যাবে। তো আমরা এখানে বিক্রিত পণ্যের ব্যয়টুকু বের করব। তো বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে প্রথমে আসে আমাদের প্রারম্ভিক মজুদ। দেখেন তো প্রারম্ভিক মজুদ আপনাদের কোথায় আছে? প্রারম্ভিক মজুদ এটি কিন্তু আপনাদের মিলে একদম প্রথমে দেওয়া আছে যে মজুদ পণ্য 1/1/2024, এটা কিন্তু আপনার জন্য প্রারম্ভিক মজুদ। তো দেখেন 20,000 টাকা আমরা কোথায় লিখবো? 20,000 টাকা আমরা এখানে সেকেন্ড কলামে লিখে নিব। এরপর আমরা এখানে জানি যে আমাদের একটি নিট ক্রয় সূত্র আসে। তো নিট ক্রয় সূত্রটা হচ্ছে কি? পণ্য ক্রয়। দেখেন তো আজকের অঙ্কে পণ্য ক্রয় আছে কিনা? আছে। তো আমরা এখানে লিখে নিব পণ্য ক্রয় লিখে কিন্তু আমরা এখানে ফার্স্ট কলামে লিখব, কারণ এটা সূত্রটার সাথে কিছু সমন্বয়ের এন্ট্রি আছে। তো আমরা এখানে লিখে নিব 1,76,000 টাকা। দেখেন পণ্য ক্রয় যোগ ধারে ক্রয়। দেখেন তো আজকের অঙ্কে ধারে ক্রয় আছে না, বিয়োগ ক্রয় ফেরত নেই। এরপরে বিয়োগ ক্রয় বাট্টা নেই, বিয়োগ পণ্য উত্তোলন। দেখেন তো আজকের অঙ্কে পণ্য উত্তোলন আছে কিনা? সমন্বয় 3 নম্বরে বলছে দেখেন মালিক কর্তৃক 5,000 টাকার পণ্য উত্তোলন, এটা কিন্তু আপনাকে এখান থেকে বিয়োগ করতে হবে। তো আমরা এখানে লিখে নিব বিয়োগ পণ্য উত্তোলন 5,000 টাকা এখান থেকে কি করবেন? বিয়োগ করবেন। বিয়োগ করার পর এখানে আসবে আপনাদের 1,71,000 টাকা। এটি এখান থেকে বসাবেন। এরপর আপনি এখান থেকে বিয়োগ করবেন বিয়োগ বিনামূল্যে পণ্য বিতরণ। আজকে 2 নম্বর সমন্বয় বলছে যে বিজ্ঞাপনের উদ্দেশ্যে 1,500 টাকার পণ্য বিনামূল্যে ভোক্তাদের নিকট বিতরণ করা হয়েছে। এটাকে আপনি এখান থেকে বিয়োগ করবেন, লিখবেন বিয়োগ বিনামূল্যে পণ্য বিতরণ। এটা এখান থেকে বিয়োগ করবেন 1,500 টাকা। এরপর আপনি এখান থেকে বিয়োগ করতে পারেন যে বিয়োগ মুনাফাবিহীন পণ্য বিক্রয়, তারপরে বিয়োগ ক্রয় ভ্যাট, এগুলো বিয়োগ করতে পারেন। তাহলে আপনাদের এখানে আসবে কত? 1,69,500 টাকা। এটি হচ্ছে আপনার জন্য নিট ক্রয়। এই যে নিট ক্রয় পেয়েছি, এটার সাথে আমাদেরকে যোগ করতে হয় অন্যান্য প্রত্যক্ষ খরচ। তো অন্যান্য প্রত্যক্ষ খরচগুলোর মধ্যে যেমন আছে মজুরি, কারখানার ভাড়া, আন্তঃপরিবহন, বা ক্রয় পরিবহন, এরপরে জাহাজ ভাড়া বা জলযান ভাড়া, এগুলো। তো আমাদের এখানে দেখেন শুধুমাত্র মজুরি আছে। তো আমরা এখানে লিখে নিব মজুরি
তো মজুরির কিন্তু আবার আমাদের সমন্বয়ের দাগ আছে, তো আমরা সেজন্য মজুরি কতটাকে ফার্স্ট কলামে লিখে নিব 16,500 টাকা। এটি লেখার পরে দেখেন 4 নম্বর সমন্বয়ের মধ্যে কি বলছে, বলছে মজুরি 3,500 টাকা বকেয়া আছে। যদি কোনো কিছু বকেয়া থাকে তাহলে অবশ্যই এটাকে যোগ করতে হয়। তো আমরা এখানে লিখে নিব যোগ মজুরি, যোগ মজুরি কত টাকা, 3,500 টাকা। এটি যদি যোগ করে ফেলেন তাহলে আমাদের এখানে টোটাল আসবে 20,000 টাকা। এই যে এগুলো আসছে এগুলো হচ্ছে আমাদের জন্য কি, যে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ। এখানে আমাদের টোটাল ব্যয়টা এখানে আসবে। তো আমরা যদি এখানে যোগ করি কত আসে দেখেন, 20,000 টাকা আর এখানে 69,500 টাকা যোগ, তাহলে আসবে এখানে 89, এরপরে যোগ করব 20,000, তাহলে এখানে আসবে আমাদের 2 লক্ষ। দেখেন কত আসবে, 2,09,500। এটা যে আসছে এটা থেকে এখন আমাদেরকে বিয়োগ করতে হবে কি, সমাপনী মজুদ পণ্য। কি বিয়োগ করতে হবে, সমাপনী মজুদ পণ্য আপনাদেরকে প্রশ্ন থেকে বিয়োগ করতে হবে যদি থাকে, এটা অবশ্যই থাকে। তবে দেখেন তো এখানে আপনাদের সমন্বয় একই কি বলছে, যে সমাপনী মজুদ পণ্য হচ্ছে 26,500 টাকা মূল্যায়ন করা হয়েছে, এর মধ্যে 1,500 টাকার অব্যবহৃত সাপ্লাইজ অন্তর্ভুক্ত আছে। ভালো করে মনে রাখেন, যদি কোনো কিছুর ভিতরে যদি কোনো কিছু অন্তর্ভুক্ত থাকে তাহলে সেটাকে বিয়োগ করতে হয়। তাহলে আমাদের এখানে যে সমাপনী মজুদ পণ্য আছে সেটা হচ্ছে টোটাল কত, 26,500 টাকা। এটার থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে অব্যবহৃত সাপ্লাইজটুকু। কি বিয়োগ করতে হবে, অব্যবহৃত সাপ্লাইজ। এটা আপনি এখান থেকে বিয়োগ করে ফেলবেন। দেখেন লেখাটা একটু বুঝে নিয়েন আপনারা। তো এখানে আমাদের অব্যবহৃত সাপ্লাইজের অংশটুকু আমরা যদি বিয়োগ করে ফেলি, বাকি আছে কত, 25,000 টাকা। এটাকে বিয়োগ করতে হবে আপনার কোথা থেকে, টোটাল যে এখানে বিক্রিত পণ্যের ব্যয়টুকু পেয়েছি সেটা থেকে আমরা সমাপনী মজুদ পণ্যটাকে বিয়োগ করে ফেলবো। তো আমাদের এখানে হচ্ছে 25,000 টাকা বিয়োগ হবে। তো আমাদের এখানে আসবে কত, 1,84,500 টাকা। এটা হচ্ছে বিক্রিত পণ্যের টোটাল ব্যয়, অর্থাৎ বিক্রিত পণ্যের মোট ব্যয় হচ্ছে কত, 1,84,500 টাকা। এখন আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টুকু বিয়োগ করলে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণটা পেয়ে যাব। তো দেখেন আমাদের এখানে আসবে কত, 95,500 টাকা। 95,000 কত টাকা, 500 টাকা। এটা হচ্ছে আমাদের জন্য মোট মুনাফা। এটা আমাদের জন্য কি, মোট মুনাফা। তো দেখেন আশা করি আপনারা খ নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব। এখানে গ নাম্বার বলছে যে আমাদেরকে 31 ডিসেম্বর 2024 তারিখে প্রতিষ্ঠানের দায় ও মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করো, নিট মুনাফা 72,000 টাকা ধরে। তাহলে আমাদেরকে এখানে শুধুমাত্র আর্থিক অবস্থার বিবরণীর একটা অংশ করতে বলছে, আমাদেরকে আজকে সম্পদের অংশটুকু করতে বলে নাই। তো আমরা জানি আমাদের এখানে প্রথমে যেহেতু দায় বলছে, দায় এবং মালিকানা শর্ত, তো আমাদের এখানে দায় নিয়ে আসতে হবে। তো আমরা জানি হিসাব বিজ্ঞানের দায় হচ্ছে সাধারণত দুইটি থাকে, একটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, আরেকটি হচ্ছে চলতি দায়। তো আমরা এখানে লিখে নিব প্রথমত চলতি দায়ের অংশটুকু, চলতি দায় যেগুলো সেগুলো নিয়ে আসতে হবে আমাদেরকে, চলতি দায়। তো দেখেন চলতি দায়ের ভিতরে আপনাদের প্রথমে আমাদেরকে রেয়া মিল থেকে খুঁজে বের করতে হবে রেয়া মিলে কি কি আছে, এরপর আমরা সমন্বয়ে যাব। তো রেয়া মিলের ভিতরে প্রথম দেখেন প্রদেয় নোট, এটি দেওয়া আছে। তো আমরা এখানে লিখে নিব প্রদেয় নোট, এটিও কিন্তু আপনার জন্য একটি চলতি দায়, ভালো করে মনে রাখেন। তো প্রদেয় নোটের পরিমাণ দেওয়া আছে কত, 20,000 টাকা। এটিকে আপনি সেকেন্ড কলামে লিখে নেবেন, কারণ কোনো সমন্বয়ের এন্ট্রি নেই। এরপরে দেখেন দেওয়া আছে প্রদেয় হিসাব, এটিও কিন্তু আপনার জন্য চলতি দায়, কারণ পাওনাদার। প্রদেয় হিসাব যে কথা, পাওনাদার এক কথা। তো আমরা এখানে লিখে নিব প্রদেয় হিসাব, এটা পরিমাণ দেওয়া আছে কত, আমাদের এখানে যে 19,000 টাকা। এই 19,000 টাকা আমরা এখানে লিখে নিব, এটির সাথে কোনো সমন্বয়ের এন্ট্রি নেই। এরপরে দেখেন 10% ঋণ, এটা দীর্ঘমেয়াদী আপনার জন্য কি দায়। তবে ঋণের পাশে যেহেতু 10% আছে, তাহলে ঋণের উপর আপনাকে একটা সুদ ধরতে হবে। তাহলে দেখেন তো ঋণ দেওয়া আছে কত, 30,000 টাকা। এই যে 30,000 টাকার ঋণ দেওয়া আছে, এটার উপর আপনি 10% করবেন। ভালো করে বুঝেন এই সেটটা। 10% করার পরে আপনার এখানে আসবে 3,000 টাকা। এই যে 3,000 টাকা আসছে, এটা 1 বছরের ঋণের সুদ। এটা কি 1 বছরের ঋণের সুদ।
কিন্তু আপনাকে দেখতে হবে ঋণটা কি আপনি পুরো 1 বছরের জন্য এখানে 1 বছর অর্থাৎ জানুয়ারিতে দিয়েছেন নাকি বছরের মাঝামাঝি সময়তে দিয়েছেন। আজকের অঙ্কে বলছে 10% ঋণ 1/7/2024, তাহলে অঙ্কটা হচ্ছে 2024 সালের, তাহলে আমি এই 2024 সালের মাঝামাঝিতে দিয়েছি, সেজন্য আমরা এখানে 6 দিয়ে গুণ করব, 12 দ্বারা ভাগ করব, কারণ এখানে আমি 6 মাসের সুদ পাবো, তাহলে এটা হবে 1500 টাকা। এখন এই যে 1500 টাকা আছে এ হয়েছে, এটা হচ্ছে আপনার জন্য কি ঋণের সুদ, এটা হচ্ছে কি আপনার জন্য ঋণের সুদ। এই ঋণের সুদটুকু কি হবে আপনার জন্য, প্রতিষ্ঠানের জন্য অপরিচালন ব্যয় হবে। কি হবে? অপরিচালন ব্যয় হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, রেওয়া মিলের কোথাও কি আপনাকে বলছে যে ঋণের সুদ পাওয়া গেল, বা সরি ঋণের সুদ দেওয়া হলো, এ কথা কি বলছে? বলে নাই। তাহলে যতটুকু ঋণের সুদ আপনি এখনো দেন নাই, এটা আপনার জন্য হয়ে যাবে বকেয়া ঋণের সুদ, এটা আপনার জন্য চলতি দায় হয়ে যাবে যতদিন পর্যন্ত ঋণের সুদটা আপনি না দিবেন। তাহলে আমরা এখানে লিখে নিব যে বকেয়া ঋণের সুদ। কি লিখব? বকেয়া ঋণের সুদ, বকেয়া ঋণের সুদ, এটা আমরা এখানে লিখে নিব 1500 টাকা। আমি আশা করি আপনাকে এই কাজটা বুঝাতে পেরেছি। এরপরে দেখেন আপনাদের আর কোনো চলতি দায় রেওয়া মিলের ভিতরে নেই। তো এখানে আমাদের আরেকটি জিনিস আছে দেখেন, তো সেটা হচ্ছে বিমা সালামি 3 বছরের জন্য। দেখেন বিমা সালামি আপনার জন্য আয়, আর আয়টা যদি কখনোই আমাদের অগ্রিম হয়ে যায় তখন এটা আমাদের জন্য হয়ে যাবে কি চলতি দায়ের দায়। তাহলে আমরা এটা কিভাবে বের করব? দেখেন এখানে আমরা বের করব অগ্রিম বিমা সালামি, অগ্রিম বিমা সালামি। তো অগ্রিম বিমা সালামির পরিমাণ আমাদের এখানে দেখেন কত হবে, আমাদের টোটাল দেওয়া আছে কি বিমা সালামি দেওয়া আছে 12,000 টাকা। এখন আমরা অঙ্ক করি কত বছরের জন্য? 1 বছরের জন্য। তাহলে অগ্রিম বিমা সালামি দেওয়া আছে এখানে কত? এখানে দেওয়া আছে 3 বছরের জন্য। যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 1 বছরে কত আসে? 4,000 টাকা। তাহলে আমাদের এখানে 4,000 টাকা কিন্তু বিমা সালামি বাদ যাবে, আর বাকি যে 2 অংশ অর্থাৎ 2 বছরের যেটা থাকবে সেটা আমাদের জন্য অগ্রিম হয়ে যাবে। কিভাবে বের করবেন? দেখেন এখানে আপনি প্রথমত 12,000 টাকা বসাবেন, এরপরে যতটুকু অগ্রিম থাকবে ততটুকু আপনি যেহেতু এখানে বের করবেন, তো কিভাবে আমরা অঙ্ক করি যে এক বছরের, আর এখানে দেওয়া আছে 3 বছরের, তাহলে 1 বছর যদি বিয়োগ করে ফেলি বাকি আছে 2 বছরের, এই 2 বছর হচ্ছে আপনার জন্য অগ্রিম বিমা সরি এখানে অগ্রিম শিক্ষানবিশ সালামি শিক্ষানবিশ সালামি। এই যে অগ্রিম শিক্ষানবিশ সালামির পরিমাণ আছে আমাদের এখানে 3 বছরের টোটাল, আমরা 1 বছর ব্যবহার করে ফেলছি, অর্থাৎ 1 বছরের আয় হয়ে গিয়েছে, আর বাকি আছে কত? 2 বছর। সেজন্য এই 2 বছর আমাদের জন্য অগ্রিম আছে, 2 দ্বারা আমরা এখানে গুণ করব, আর এখানে যে 12,000 টাকা দেওয়া আছে এটা হচ্ছে 3 বছরের, সেজন্য 3 দ্বারা আমরা এখানে ভাগ করব। তা আমাদের এখানে আসবে 8,000 টাকা। এই 8,000 টাকা হয়ে যাবে আমাদের জন্য অগ্রিম শিক্ষানবিশ সালামি, যেটা প্রতিষ্ঠানের জন্য চলতি দায়। এরপরে দেখেন আমাদের আজকে মূলত হচ্ছে রোজা আছি, তো সেজন্য হয়তো একটু ভুল হচ্ছে, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন এখানে কি বলছে, বিজ্ঞাপনের উদ্দেশ্যে 1,500 টাকার পণ্য বিনামূল্যে ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে, যা এখনো হিসাবভুক্ত হয়নি। মোট বিজ্ঞাপন খরচের 2/5 কি করতে হবে? অবলোকন করতে হবে। এগুলো এখানে কোনো কিছুই নেই, অর্থাৎ চলতি দায় আমাদের আর নেই। যেহেতু আমাদের চলতি দায় নেই, দেখেন আরেকটি জিনিস চলতি দায় আছে, 4 নাম্বার সমন্বয় কি বলছে দেখেন, মজুরি বকেয়া আছে কত? মজুরি বকেয়া আছে আপনাদের 3,500 টাকা। তাহলে বকেয়া মজুরি এটা আপনার জন্য একটি চলতি দায়, ভালো করে এই জিনিসটি মনে রাখবেন। মজুরি যতটুকু অর্থাৎ ব্যয়ের যতটুকু অংশ বকেয়া থাকবে সেটা আপনার জন্য হয়ে যাবে চলতি দায়। তো 3,500 টাকা আমরা এখানে লিখে নেব চলতি দায়ের ঘরে। আর কোনো চলতি দায় আমাদের এখানে নেই, আমরা এখন সবগুলো কি করব? যোগ করব। তো যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, 20,000 টাকা যোগ 19,000 টাকা, যোগ করব আমরা এখানে 1,500 টাকা, যোগ করব 8,000 টাকা, এরপরে যোগ করবেন 3,500 টাকা, তাহলে আমাদের এখানে আসবে 52,000 টাকা। এই যে 52,000 টাকা আসছে এটি হচ্ছে চলতি দায়ের পরিমাণ। এখন আমাদের এখানে আরেকটি দায় আসবে, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। আজকের অঙ্কে কিন্তু আছে, তো আমরা এখানে লিখে নিব দীর্ঘমেয়াদী দায়। তো দীর্ঘমেয়াদী দায়ের ভিতরে আমাদের শুধুমাত্র 10% ঋণ, এটা কিন্তু দীর্ঘমেয়াদী দায়, একটি থাকে দীর্ঘমেয়াদী দায় আর থাকে না, সেটা হচ্ছে 30,000 টাকা। এটা আমরা এখানে লিখে নিব, আমাদের আর কোনো দায় নেই। এখন যেহেতু মালিকানা শর্ত বলছে সেজন্য আমরা মালিকানা শর্তের অংশটুকু বের করে নেব। তো এখানে লিখব মালিকানা শর্ত। তো মালিকানা শর্তের একটি ফরম্যাট আছে, সেটা হচ্ছে মূলধন
যোগ অতিরিক্ত মূলধন বিয়োগ উত্তোলন বিয়োগ মূলধন যোগ মূলধনের সুদ বিয়োগ উত্তোলনের সুদ যোগ নিট লাভ বিয়োগ নিট ক্ষতি বিয়োগ আয়কর বিয়োগ জীবন বীমা প্রিমিয়াম যোগ সাধারণ সঞ্চিতি। ফরম্যাটটি প্রত্যেকটি ভিডিওতে আমি বলতেছি, যাদের কাছে এই ফরম্যাটটি নেই তারা অবশ্যই এই ফরম্যাটটি নিজেদের খাতায় লিখে রাখবেন। এটি জানলে মালিকানা সূত্র সহজ হয়ে যাবে। তো প্রথমে আসবে কি মূলধন। মূলধনের অংশটুকু আমরা এখানে কি করব, লিখে নিব। তো মূলধনের পরিমাণ দেওয়া আছে কত, আপনি দেখেন তো, রেয়া মিলে উত্তোলনের পরে দেওয়া আছে মূলধন 1 লক্ষ টাকা, এটাকে আপনি সেকেন্ড কলামে লিখে নেবেন। এবার তার সাথে আপনি যোগ করবেন অতিরিক্ত মূলধন বিয়োগ করবেন উত্তোলন। তো অতিরিক্ত মূলধন নেই, আমাদের উত্তোলন দেওয়া আছে, উত্তোলন বিয়োগ করে ফেলতে হবে। তো উত্তোলনের অংশটুকু আমরা বিয়োগ করব। এখন দেখেন রেয়া মিলের ভিতরে যে 20,000 টাকা উত্তোলন দেওয়া আছে সেটিকে আপনি এখানে বসাবেন। ভালো করে একটু বুঝেন, রেয়া মিলের ভিতরে একটা উত্তোলন দেওয়া আছে, দেখেন এই উত্তোলনটাকে আপনি এখানে বসাবেন। আর যেটা আবার সমন্বয়ের ভিতরে দেওয়া আছে পণ্য উত্তোলন, এটাকে একসাথে চাইলে যোগ করে এখানে বসাতে পারেন, যদি পারেন এটা করতে পারেন। আর নয়তো আপনারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে রেয়া মিলের উত্তোলনটাকে আপনি এখান থেকে বিয়োগ করবেন। বিয়োগ করার পর আপনাদের এখানে আসবে 80,000 টাকা। এরপরে সমন্বয়ে আপনারা 3 নম্বর সমন্বয়ে একটা জিনিস দেখেন যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন করছে, তাহলে এটাকেও আপনি এখান থেকে বিয়োগ করবেন, বিয়োগ পণ্য উত্তোলন, এটাকে বিয়োগ করবেন। চাইলে একসাথে করা যায়, উত্তোলন লিখে কিন্তু বিয়োগ করা যায়, এটাও করা যাবে, যদি করতে পারেন করবেন, আর না হলে এভাবে করবেন। তো 5,000 টাকা আমরা মালিক কর্তৃক পণ্য উত্তোলন এটা বিয়োগ করে ফেলবো, তাহলে আমাদের এখানে আসবে 75,000 টাকা। দেখেন এই যে এতটুকু আসছে, এরপর আমরা এখানে যোগ করব নিট লাভ বিয়োগ করব নিট ক্ষতি। তো আমাদের আজকে গ নম্বর সৃজনশীলে বলছে যে নিট মুনাফা 72,000 টাকা ধরে অঙ্কটি করতে। তো আমরা এখানে যোগ করব যোগ নিট লাভ বা নিট মুনাফা, এটি লিখতে পারেন। তো 72,000 টাকা এখানে লিখবেন। দেখেন আমাদের কি আর কোনো কিছু আসবে না, আমাদের আর কোনো কিছু এখানে যেহেতু নেই সেজন্য আমরা এখানে সবটুকু যোগ করব। তো যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, 75,000 যোগ 72,000 যোগ করলে আমাদের এখানে আসবে 1,47,000 টাকা। এই যে 1,47,000 টাকা আসছে, এটাকে উপরে টাকাগুলোর সাথে যোগ করব। এখানে হচ্ছে 52, 30,000, 82,000 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 2,29,000 টাকা। এই 2,29,000 টাকা হচ্ছে আমাদের জন্য দায় ও মালিকানা শর্তের পরিমাণ। আশা করি আপনারা পুরো অঙ্কটি বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।